আসসালামু আলাইকুম। বাংলা শব্দকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা শব্দকথার নিবেদনে আজকে আপনাদের শোনাব রকিব হাসানের লেখা বাংলাদেশের তিন গোয়েন্দা। কণ্ঠে আছি আমি সাব্বির। তিন গোয়েন্দা বাংলাদেশের সেবা প্রকাশনী হতে প্রকাশিত জনপ্রিয় কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ। 1985 সালের আগস্ট মাস থেকে বিদেশি কাহিনী অবলম্বনে শুরু হয় এই সিরিজটি। 2003 সাল পর্যন্ত একটানা রাকিব হাসান 158টি কাহিনী লেখেন। পরবর্তীতে শামসুদ্দিন নওয়াব এটি লেখার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সময়ে গেস্ট রাইটাররাও সিরিজের বিভিন্ন বই লিখেছেন। তিন গোয়েন্দা পুরোপুরি মৌলিক কাহিনী নয়, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। তো চলুন যাওয়া যাক পুরো গল্পে। বাংলাদেশে তিন গোয়েন্দা। রাত 10টা, ঢাকার উত্তরার অভিজাত এলাকা। কিশোরের মামা অবসরপ্রাপ্ত ডিআইজি আরিফুর রহমান চৌধুরীর বাড়ি। বসার ঘরে বসে জরুরি আলোচনা করছে তিন গোয়েন্দা কিশোর, মুসা ও রবিন। বাইরে প্রবল ঝড় বৃষ্টি। এই অক্টোবরের শেষেও পুরোদমে ফ্যান চালাতে হয়। দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, সন্ধ্যার পর প্রায় নামে বৃষ্টি। ঢাকার এই আবহাওয়া দেখলে মনে হয় না কোনো কালেও শীত পড়বে এখানে। 10টা বাজল। ঘরে ঢুকলো মোমেন মিয়া, বাড়ির দারোয়ান কাম কেয়ারটেকার সে। কিশোর ভাই, একটা ছেলে দেখা করতে আসছে আপনার সঙ্গে। ভুরু কুচকালো কিশোর। এত রাতে? কে? নাম কইল না, কইল আপনার কাছেই খুইল্লা কইব সব। জরুরি কথা আছে নাকি? অবাক লাগলো তিন গোয়েন্দার। কিশোর বলল, আচ্ছা যাও নিয়ে এসো গে। মিনিট খানেক পরেই ঘরে ঢুকলো ওদের চেয়ে 2-1 বছরের বড় এক কিশোর। লম্বা, সুদর্শন, এলোমেলো চুল, চুলে মুখে পানির কণা লেগে আছে। রিকশা থেকে নামার সময় ভিজেছে। হাতটা বাড়িয়ে দিল কিশোরের দিকে। আমি আশোক ব্যানার্জি। আমি কিশোর পাশা। আশোকের হাত ধরে ঝাঁকি দিল সে। জানি, হাসলো ছেলেটা। তুমি কিশোর পাশা, ও মুসা আমান, আর ও রবিন মিটফোর্ড। তুমি করেই বলে ফেললাম। তাই তো বলবে, হেসে জবাব দিল মুসা। আমরা তো আর তোমার গুরুজন নই, বয়সেও বড় ন। রবিনের সঙ্গে হাত মেলালো অশোক, তারপর সোফায় বসলো। নিশ্চয়ই অবাক হচ্ছ, তোমাদের কথা আমি জানলাম কিভাবে? বাংলাদেশে প্রায় সব কিশোরী, অন্তত যারা পত্রিকা পড়ে, তোমাদের কথা জেনে গেছে এতক্ষণে। পত্রিকায় তোমাদের সাক্ষাৎকারটা কিন্তু সাংঘাতিক হয়েছে, যাই বলো। এবার অনেক বড় পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছে তিন গোয়েন্দা। ওদের সঙ্গে যোগ দিয়েছে অনেকেই। তাদের মধ্যে সেই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার প্রিয় বেদুইন বৈমানিক ওমর শরীফও আছে, যাকে সঙ্গে নিয়ে ওকিমুরো কর্পোরেশন গঠন করেছে ওরা। ওদের উদ্দেশ্য দেশে দেশে ছড়িয়ে দেবে ওকিমুরো কর্পোরেশনের শাখা অফিস। কিশোরের চাচা রাশেদ পাশা এক কথায় সহযোগিতা করতে রাজি হয়ে গেছেন। মেরি চাচির তেমন মত নেই, তবে আপত্তিও করেননি। মুসা আর রবিন বাবা মাকে রাজি করাতে তেমন বেগ পেতে হয়নি। লন্ডনের অফিসটা খুলতে গেছে ওমর নিজে, আর তিন গোয়েন্দা চলে এসেছে ঢাকায় বাংলাদেশের অফিসটা খুলতে। বাংলাদেশে শুধু ওকিমুরো কর্পোরেশনের অফিসই খুলবে না তিন গোয়েন্দা, একটা টিভি চ্যানেলও খুলতে আগ্রহী। নামও ঠিক হয়ে গেছে, প্রিয় টেলিভিশন, সংক্ষেপে প্রিয় টিভি। তিন গোয়েন্দার ইচ্ছে চ্যানেলটা ছোটদের জন্য খোলা হবে। ছোটরা এতে বেশি বেশি করে অংশগ্রহণ করবে। প্রথম দিকে সবাই ছোটদের অনুষ্ঠান প্রচার করা হবে। জনপ্রিয় হলে পরে বড়দের কথাও ভাববে। আরিফ সাহেব ওদের এ পরিকল্পনায় মহা খুশি, উৎসাহিত করছেনই, বলে দিয়েছেন তার সাধ্যমতো সহযোগিতা তিনি করে যাবেন। আপাতত ওকিমুরো কর্পোরেশনের ঢাকা অফিসটা তার বাড়িতেই খোলা হয়েছে। প্রিয় টিভির জন্য বাড়ি খোঁজা হচ্ছে। ইস, মনে মনে কত যে খুঁজেছি তোমাদের, অশোক বলল। আমেরিকার ঠিকানা জানলে কবেই চিঠি দিতাম। তা কারণটা কি? জিজ্ঞেস করলো রবিন। আমাদের এত খুঁজে বেড়াচ্ছ কেন? গোয়েন্দাদের যে কারণে খুঁজে বেড়ায় মানুষ, একটা সাংঘাতিক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কিশোরের হাত জড়িয়ে ধরল অশোক। আমাকে বাঁচাও ভাই। কিশোর বলল, সমস্যাটা কি সেটা তো আগে বলবে, তারপরে না বাঁচানোর প্রশ্ন। আমাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, অশোক বলল। এক মুহূর্ত চুপ করে অশোকের দিকে তাকিয়ে রইল কিশোর, তারপর জিজ্ঞেস করলো, চা দিতে বলবো?
মাথা নাড়ল অশোক। না, অন্য কিছু দিতে বলবো? হুম, যে কারণে এসেছি সেটা বরং বলি। অনেক লম্বা কাহিনী। তোমাদের সময় আছে তো? লম্বা কাহিনী শুনে আগ্রহ বেড়ে গেল তিন গোয়েন্দার। কিশোর বলল, আছে। কাশি দিয়ে গলা পরিষ্কার করলো অশোক। তারপর বলতে লাগলো, আমার সমস্ত সর্বনাশের মূল আমার এক অদ্ভুত শখ, তালাচাবি নিয়ে ঘাটাঘাটি। তালাচাবি আবার শখ হয় নাকি কারো? না বলে পারল না নুসা। হয় না, কিন্তু আমার হয়েছিল, অশোক বলল। খেসারতও দিতে হচ্ছে সেজন্য। হোস্টেলে থাকতাম। একদিন রুমের চাবির ভিতরে রেখে দরজা লাগিয়ে দিয়েছিলাম। খোলার জন্য চাবিওয়ালাকে ডেকে আনি। ওই সময় আমার মাথায় ঢোকে, আবার যদি কোনোদিন তালা আটকে যায় তাহলে নিজের তালা নিজেই খুলব। শুরু হলো প্র্যাকটিস। নিজের ট্যালেন্ট দেখে নিজেই অবাক হয়ে যাই। উৎসাহ বাড়ে। নানা রকম তালা কিনে এনে সেগুলো চাবি ছাড়া খুলতে থাকি। তালা খোলার বিশেষজ্ঞ হয়ে উঠি। তালার জাদুকর বনে যাই। কথাটা ছড়িয়ে পড়ে সারা স্কুলে। এ কান ও কান হতে হতে কথাটা এক ভয়ানক ডাকাতের কানেও চলে যায়। আমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে সে। যেদিনকার ঘটনা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন। বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ডাকতে যাব। এই সময় সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। যেচে পড়ে প্রায় জোর করেই লিফট দেয় লোকটা আমাকে। খানিক দূরে যাওয়ার পরে দেখি সামনে গাড়ির লাইন লেগেছে। রাস্তা আটকে গেছে। গাড়ি চেক করছে পুলিশ। ড্রাইভার আমাকে বসতে বলে কি হচ্ছে দেখে আসার ছুতোয় গাড়ি থেকে নেমে যায়। সামনের গাড়িগুলোকে চেক করে ছেড়ে দিতে থাকে পুলিশ। এগোতে থাকে গাড়ির লাইন। পেছনের গাড়িগুলো ক্রমাগত হর্ন দিতে থাকে। আমি ভাবলাম ড্রাইভার নিশ্চয়ই ল্যাট্রিন ট্যাট্রিন করতে গেছে, সেজন্য দেরি হচ্ছে। ড্রাইভ করতে জানি, তবে ড্রাইভিং লাইসেন্স নেই। নিজেই ড্রাইভ করে নিয়ে এগোই। ভেবেছিলাম পুলিশের ব্যারিকেড পার হয়ে রাস্তার পাশে ড্রাইভারের অপেক্ষা করব, কিন্তু তা আর ঘটেনি। গাড়ির নাম্বার দেখে সঙ্গে সঙ্গে আমাকে অ্যারেস্ট করে পুলিশ। থানায় নিয়ে যায়। জানতাম না গাড়িটা ছিল চোরাই গাড়ি। ওটাকে ধরার জন্যই রাস্তায় ব্যারিকেড দিয়েছিল পুলিশ। চোরাই মালসহ ধরা পড়ি। গাড়ির স্টিয়ারিংয়ে আমার হাতের ছাপ। যে লোকটা আসল চোর সে আর ফেরেনি, তবে তার ছাপও পাওয়া গেছে স্টিয়ারিংয়ে। আমার কথা বিশ্বাস করলো পুলিশ, আমাকে ছেড়ে দিল। কিন্তু একবার কাউকে পুলিশ ধরে নিয়ে গেলে সে দোষী না হলেও তার সামাজিক অবস্থান যে কোথায় নেমে যায় সেটার প্রমাণ পেতে থাকলাম। স্কুল কর্তৃপক্ষ আমার কোনো কথা শুনল না। আমাকে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল। আমার না করা অপরাধের দায় আমার বাবাকেও বহন করতে হলো। চাকরির স্থলে তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকলো সহকর্মীরা, যেন দোষটা তারই। বাড়িতে দরজা দিয়ে মনমরা হয়ে পড়ে রইলাম ঘরের মধ্যে। আমার এভাবে পড়ে থাকা সহ্য করতে পারলো না মা। একদিন অনেক বকাঝকা করে বাইরে পাঠালো। বলল, খানিক ঘুরে আয়। বেরোলাম। আসল শয়তানটার সঙ্গে সেদিনই প্রথম দেখা হলো আমার। আমাদের বাড়ির উপর নজর রাখছিল তার চর, সেই ড্রাইভারটা। বাড়ি থেকে বেরোতে আমার পিছু নিল সে। রাস্তায় নির্জন একটা জায়গা দেখা করলো। তাকে দেখে প্রচণ্ড রেগে উঠলাম, কিন্তু লোকটা রাগলো না। প্রায় জোর করেই আমাকে নিয়ে গেল মস্ত এক অফিসে। দেখা হলো ওর বস কারুন শিকদারের সঙ্গে। অকপটে স্বীকার করলো কারুন ইচ্ছা করেই গাড়ি চুরির প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছে, কারণ আমাকে নাকি তার প্রয়োজন আছে। নকুল শ্যাম আর কারণ শিকদার মিলে আমাকে পটানো শুরু করলো। নকুল নকুল শ্যামটাকে বাধা দিল কিশোর। ওই ড্রাইভারটা নাকি? হ্যাঁ, মাথা নাড়ল অশোক। দুজনে মিলে নানাভাবে পটাতে লাগলো আমাকে। বোঝালো কোথাও আমি কোনো ভালো চাকরি পাবো না। পুলিশ ধরেছিল শুনলে কেউ আমাকে কাজ দেবে না, তবে কারুন আমাকে কাজ দেবে। জোর করে কিছু টাকা আমার হাতে গুঁজে দিল সে। বলল, এটা রাখো, তোমার চাকরি পাক্কা। আমার যখন প্রয়োজন হবে তোমাকে খবর দেব। জিজ্ঞেস করলাম চাকরিটা কি? বলল, পরে জানাবে। বাড়ি গিয়ে ড্রয়ারের মধ্যে ফেলে রাখলাম টাকাগুলো। ছুঁতেও ঘৃণা হচ্ছিল। তোমাকে খবর দিয়েছিল কারণ? রবিনের প্রশ্ন। দিয়েছিল। নিশ্চয়ই ডাকাতি করার জন্য, কিশোর বলল। অশোক অবাক। তুমি জানলে কি করে? তালা খোলার ওস্তাদ তুমি। তোমাকে প্ল্যান করে ফাঁসানো, আগের থেকে মোটা টাকা অ্যাডভান্স দিয়ে রাখা, সব মিলিয়ে সেদিকেই কি টার্গেট করে না? মাথা দোলালো অশোক। হ্যাঁ, হয়তো তাই করে, কিন্তু আমি গাধা, তখন কিছু বুঝতে পারিনি। যাই হোক, দিন কয়েক পরে কারুনের ডাক এলো। আমাকে নিয়ে ঢাকার একটা অনেক বড় গহনার দোকান থেকে প্রায় 20 কোটি টাকার হীরা জহরত আর গহনার ডাকাতি করালো। যে সেলফে ওগুলো রাখা ছিল
ওটাতে ইলেকট্রনিক তালা লাগানো। মালিক কোনোদিনই কল্পনা করেনি ওই তালা খুলে ফেলতে পারবে কেউ। ডাকাতি করতে হবে শুনে কোনো মতেই রাজি হতে চায়নি। তরুণ আমাকে পিস্তল ঠেকালো। আমি বললাম, পিস্তলের ভয় আমি করি না, মেরে ফেললে ফেলুক, তাও ও ডাকাতি আমি করতে পারবো না। তরুণ আমাকে ভয় দেখালো। ওর কথা না শুনলে আমার বাবাকে গুলি করে মারবে সে। বলল আমার বোনকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে, আমি রাজি না হলে ওকে নারী পাচারকারীর কাছে বেচে দেবে। আমার বোনকে যে ধরে নিয়ে গেছে সেটার প্রমাণের জন্য বাড়িতে ফোন করালো আমাকে দিয়ে। মা ফোন ধরে উদ্বিগ্ন কণ্ঠে জানালো জয়িতা বাড়িতে ফেরেনি। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। অন্ধকার রাস্তায় বাবার গুলিবিদ্ধ লাশটা পড়ে আছে কল্পনা করে শিউরে উঠলাম। রাজি হয়ে গেলাম ওর কথায়। পুলিশের কাছে যাওয়া উচিত ছিল তোমার, রবিন বলল। ভুলটা তো ওখানেই করেছি। তাছাড়া মনে করেছিলাম গাড়ি চুরির মিথ্যে অপরাধে হলেও তো একবার থানায় গেছি, আমার কথা বিশ্বাস করবে না পুলিশ। সব কথা খুলে বললে নিশ্চয়ই বিশ্বাস করতো। কারণের অফিসটা দেখিয়ে দিতে পারতে, তুমি নকুল শ্যামকে চেনাতে পারতে। পারতাম, কিন্তু প্রমাণ করতাম কিভাবে? কৌশলে ওরাই আমাকে ফাঁসিয়েছে। প্রমাণ পুলিশই জোগাড় করে ফেলতো। তখন আসলে অত কথা ভাবিনি। এখন আর ওসব বলে লাভও নেই, কিশোর বলল। যা ঘটানোর তো ঘটেই গেছে। আশোকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তারপর? ডাকাতি করলে মালগুলো কি হলো? সেটা বলতেই তো এলাম, অশোক বলল। পানি খাওয়াও।